হাসপাতালের ডোমঘর বা লাশ কাটা ঘর এমন একটি জায়গা যেখানে সকল ধরনের মৃতদেহকে কাটাছেঁড়া সহ বিভিন্ন তদন্তের জন্য সংরক্ষণ করা হয়। বিভিন্নভাবে মারা যাওয়া লাশগুলোকে এইখানে নিয়ে এসে সেগুলো পোস্টমর্টেম করা হয়। কেন মারা গেল, কিভাবে মারা গেল, এটা কি হত্যা নাকি অন্য কোনো কারণ, আর এই সব পর্যবেক্ষণ শেষে রিপোর্ট তৈরি করা হয়। তবে এই ডোমঘর বা লাশ কাটা ঘরে মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। আর এইসব লাশগুলোকে ধোয়া, পরিচালনা সহ যাবতীয় কাটাছেঁড়ার কাজ যিনি করেন তাকে ডাইনার, ডোম বা মর্গ পরিচারকও বলা হয়। আর এইরকম একটি লাশ কাটা ঘরের ডোমের জীবন কাহিনী নিয়ে আজকের মুভিটি। এই যে লোকটিকে দেখছেন তার নাম স্ট্যানিও। তিনি একটি হাসপাতালের ডোম। লাশ কাটাছেঁড়া সহ লাশ পর্যবেক্ষণের দায়িত্বে তিনি আছেন। তবে তিনি যেমন তেমন কোনো ডোম নন। তার ভেতর একটা অলৌকিক ক্ষমতাও আছে। মারা যাওয়া মৃত লাশদের সাথে তার রয়েছে এক ভয়ানক সম্পর্ক। এই ভয়ানক সম্পর্ক বলার কারণ, এই মৃত লাশদের সাথে এই স্ট্যানিও কথা বলতে পারত। আর এটাই মূলত তার এক ভয়ানক ক্ষমতা। ডোমঘরে আসা লাশদের সাথে কথা বলা, লাশ কাটাছেঁড়া সহ লাশদের সাথে রয়েছে স্ট্যানিওর এক ভয়ানক সম্পর্ক। আর এরকমই একটি হাসপাতালের লাশ কাটা ঘর বা ডোমঘর নিয়ে আজকের গল্প। এরপর ওই ডোমের জীবনে কী কী ঘটনা ঘটে, তার সাথে কি কি হয়, সেটাই মূলত এই মুভির বড়সড় একটা লুকোনো রহস্য। তবে চলুন দেখে আসি হাসপাতালে সেই ভয়ানক ডোমঘরের সকল লাশদের গল্প নিয়ে মুভি দ্য নাইট শিফটারের গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভির শুরুতে দেখা যায় একটা লাশবাহী অ্যাম্বুলেন্স সদ্য মারা যাওয়া একটা লাশ নিয়ে এগোচ্ছে। এরপর তারা উক্ত লাশটিকে নিয়ে হাসপাতালের ডোমঘরে বা লাশ কাটা ঘরে চলে আসে। লাশটিকে তারা এইখানে ডেলিভারি দিয়ে আবার চলে যান। এইখানে স্ট্যানিওকে দেখা যায়। সবাই চলে যাওয়ার পরে স্ট্যানিও উক্ত লাশটির কাছে আসে। অদ্ভুত হলে সত্যি, ওই লাশটি তখন স্ট্যানিওর সাথে কথা বলে। ওই মারা যাওয়া ব্যক্তি তখন জানায় সে কোথায় রয়েছে। স্ট্যানিও বলে সে মারা গেছে, এখন সে হাসপাতালে। কিন্তু ওই মৃত ব্যক্তি স্ট্যানিওর এই কথা বিশ্বাস করতে রাজি নয়। সে জানায় এখন তাকে বাড়ি ফিরে যেতে হবে, তাকে প্রতিশোধ নিতে হবে। স্ট্যানিও তখন বলে তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে এইখানেই থাকতে হবে। কথাবার্তা শুনে এটা বোঝা যায় যে এই স্ট্যানিও প্রতিনিয়তই লাশদের সাথে কথা বলে, তাদের সব কথা সে বুঝতে পারে। যাই হোক, পরের দিন স্ট্যানিও চলে আসে তার বাসার পাশেই একটা বারের দোকানে। দোকান মালিকের সাথে স্ট্যানিওর ভালো সম্পর্ক ছিল। এই দোকান মালিক রাইমি আর রাইমির মেয়ে লারা। তারা দুজনই তাদের দোকান দেখাশোনা করে। লারার মা অসুস্থ, তিনি হাসপাতালে। তো স্ট্যানিও বাসায় আসলে দেখা যায় তার একটি ছোট মেয়ে রয়েছে। এই মেয়েটির নাম সিসিয়া, স্ট্যানিওর স্ত্রী ওদেজ, আর তাদের বড় ছেলে এডিসন। স্ট্যানিওর সাথে তার স্ত্রীর সম্পর্ক অতটা ভালো ছিল না। আর এর কারণ সে সারাদিন হাসপাতালে লাশ কাটাছেঁড়া করে, আর তার এই স্বল্প আয়ে তার স্ত্রী অতটা খুশি নয়। তাই ওদেজ সারাদিন স্ট্যানিও আর বাচ্চাদের করা কথা শোনায়। তবে স্ট্যানিও তার কাজকে খুবই ভালোবাসে। সে নিয়মিত হাসপাতালে যায় আর লাশ কাটাছেঁড়ার দায়িত্ব খুব ভালোভাবেই সে পালন করে। তো এইরকমই একদিন হাসপাতালে একটা লাশ আসে। স্ট্যানিওর সাথে একজন ডাক্তার মিলে লাশ কাটাছেঁড়া করছিল। খানিকক্ষণ বাদে ডাক্তার চলে যান। তো এরপরে স্ট্যানিও উক্ত লাশটির সাথে কথা বলে। লাশটি তখন স্ট্যানিওকে জানায় তার নাম সুজো। সে একজন দাগি আসামি, আর এতদিন সে কারাগারে বন্দী ছিল। তার বাড়ি গিলভার নামক একটা জায়গায়। ওই মারা যাওয়া সুজো তখন এও বলে সে একটা বড়সড় ষড়যন্ত্রের শিকার হয়েছে, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তার বড় ভাইয়ের নাম জোনাস, আর তারা আন্ডারগ্রাউন্ডের একটা বড়সড় মাফিয়া দল। কালোবাজারি চোরাচালানের সাথে এই সুজো আর জোনাস জড়িত ছিল। সুজো লাস্টে তখন স্ট্যানিওকে বলে আমার খুনের আসল রহস্য তার ভাইকে সে জানাতে পারবে কিনা। এটা জানালে তার ভাই জোনাস নিজ হাতে ওই হত্যাকারীকে সে খুন করবে। কিন্তু স্ট্যানিও এটা করতে পারবে না, এতে করে তার নিজের ক্ষতি হতে পারে। তবে সুজো লাস্টে তাকে অনেক অনুনয় করে বললেও স্ট্যানিও এই ঝামেলায় যেতে রাজি হয় না, কারণ তার একটা পরিবার আছে। এই ঝামেলায় যেতে সে একদমই রাজি নয়। পরের দিন স্ট্যানিও কাজ শেষে বাড়িতে আসলে দেখে তার স্ত্রী ওদেজ বাড়িতে কিছু নতুন আসবাবপত্র নিয়ে এসেছে। স্ট্যানিও তখন ওদেজকে জিজ্ঞেস করে এইগুলো কে কিনেছে। ওদেজ জানায় সে ছাড়া আর কে কিনবে। কিন্তু স্ট্যানিও বলে তার এত স্বল্প খরচে পরিবার চালাতে তার কষ্ট হচ্ছে, সেখানে সে এইসব দামি আসবাবপত্র কী করে কিনতে পারে। তবে ওদেজ জানায় সে বাইরে একটা দোকানে কাজ করে, আর এইসব জিনিস সে কিস্তিতে পরিশোধ করবে। আর এইসব নিয়েই ওদেজ স্ট্যানিওকে অনেক কথা শোনায়। সে মর্গে চাকরি করে, তার শরীর থেকে পচা লাশের গন্ধ সে ঘরে থাকতে পারে না। এমনকি তার কাছে যাওয়ার কোনো ইচ্ছা ওদেজের নেই।
এইসব কথা শুনে স্ট্যানিও খুবই কষ্ট পায়। যাই হোক, পরের দিন মর্গে নতুন একটা লাশ আসে। লাশটি রেখে স্ট্যানিও নিজের কাজ করছিল। তবে তখনই উক্ত লাশটি স্ট্যানিওর নাম ধরে ডাকে। স্ট্যানিওর পরিচিত কোনো লাশ কিনা তাই সে লাশটিকে দেখে। দেখা যায় এই লাশটিকে স্ট্যানিও আগে থেকে চিনত। তো ওই লোকটি তখন বলে, তুমি যখন হাসপাতালে মর্গে থেকে লাশ কাটাচ্ছেরা ধোয়া মোছার কাজ করো, তোমার স্ত্রী তখন অন্য কারো বিছানায় শুয়ে থাকে। এটা শুনে স্ট্যানিও তো খুবই অবাক, সাথে অনেক রেগেও যায়। ওই লাশটি তখন এও জানায়, তোমার স্ত্রীর প্রেমিক রাইমিকে তোমার আগে ধরা উচিত। এই রাইমির কথা শুনে স্ট্যানিও বেশ অবাক হয়ে যায়। স্ট্যানিও তখন জিজ্ঞেস করে তার বাসার পাশে সেই বারের মালিক রাইমি কিনা। ওই লাশটি তখন বলে, তোমার স্ত্রীর এত দামি দামি পোশাক তোমার চোখে কি কখনো পড়েনি? সেইগুলো কোথায় পায় আর কেই বা দেয়? তবে স্ট্যানিও তখন খুবই রেগে মর্গ থেকে বেরিয়ে যায়। ওই দিন রাতেই স্ট্যানিও আর মর্গে যায় না, সে তার বাসার সামনে লুকিয়ে আছে। খানিকক্ষণ বাদে সে দেখে তার স্ত্রী ওদেজ রাতে কোথাও বের হচ্ছে। বাসার সামনে একটা গাড়ি রাখা, আর ওদেজ বের হয়ে সোজা ওই গাড়িতে উঠে রাইমির সাথে কোথাও চলে যায়। আর এটা দেখে স্ট্যানিও খুবই রেগে যায়। পরের দিন স্ট্যানিও বাসায় এসে টিভি দেখতে বসে। তখন টিভিতে একটা নিউজ হচ্ছিল, আন্ডারগ্রাউন্ডের একটা বড়সড় মাফিয়া দল মাদক পাচারকারীদের ভেতর একটা বন্দুকযুদ্ধ হয়। এটা গিলভার নামক একটা জায়গায়। টিভিতে তখন জোনাস নামক একটা গ্রুপের গ্রুপ ফটো দেখানো হয়, যেখানে মারা যাওয়া সুজোর ছবিও ছিল। এই সুজোর লাশে কিন্তু স্ট্যানিও এর আগে মর্গে দেখেছিল। তো এই মাফিয়া দলের প্রধান ছিল সুজোর ভাই জোনাস। এটা দেখে স্ট্যানিও বেশ অবাক, সাথে তখন তার মাথার ভেতর কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। তো পরক্ষণে স্ট্যানিও বেরিয়ে পড়ে। আর খানিকক্ষণ বাদে স্ট্যানিও গিলভার নামক একটা জায়গায় জোনাস গ্রুপের এলাকায় চলে আসে। গ্যাংয়ের কিছু ছেলেপেলে দেখে তাদের কাছে জোনাসের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা জানায় জোনাস নেই। তখন স্ট্যানিও বলে, জোনাসকে বলবে সুজোর মৃত্যুর জন্য যে দায়ী আমি তাকে চিনি। এটা বলার পর ওই ছেলেগুলো স্ট্যানিওকে জোনাসের কাছে নিয়ে আসে। আর এই হলো কাঙ্ক্ষিত সেই জোনাস। জোনাস তখন বলে, সুজোকে কবে থেকে চেনো? তবে স্ট্যানিও তখন বলে তারা একসাথে জেলে ছিল আর তখনই তাদের পরিচয় হয়। কিন্তু জোনাস বলে, তোমার কথা সে কখনো বলেনি। স্ট্যানিও জানায়, তোমার কথা আমাকে সে অনেকবার বলেছে। সাথে স্ট্যানিও তার ভাইয়ের ব্যাপারে আরও অনেক কিছু কথা বলে। আর এটা বলার পর জোনাস একটু বিশ্বাস হয়। আর এরপর স্ট্যানিওকে জোনাসের ভাই সুজোকে যে বিশ্বাসঘাতক হত্যা করেছে তার নাম বলতে বলে। আর স্ট্যানিও তখন সরাসরি রাইমির নাম বলে দেয়, অর্থাৎ সে বারের দোকানের মালিক রাইমি। তখন বোঝা যায় এই রাইমির উপর প্রতিশোধ নিতে স্ট্যানিও জোনাসকে ব্যবহার করছে। আর এরপর স্ট্যানিও চলে যায়। তো এটা শুনে জোনাস তো প্রচণ্ড রেগে যায়। স্ট্যানিও মর্গে এসে সেই মৃত লাশটির সাথে কথা বলে, যে তার স্ত্রীর কথা বলেছিল। তো উক্ত লাশটি তখন স্ট্যানিওকে জানায় তার এই ক্ষমতার অপব্যবহার করা ঠিক হয়নি। লাশের গোপন কথা প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন সব লাশগুলোর টার্গেট তোমার ওপর। এটা শুনে স্ট্যানিও একটি চিন্তায় পড়ে যায়। ওই দিন রাতেরই ঘটনা। দেখা যায় রাইমি আর স্ট্যানিওর স্ত্রী ওদেজ একটা গাড়ি করে হোটেল থেকে বের হচ্ছে। তাদের ফলো করছে জোনাস বাহিনী। তো খানিকক্ষণ পরে রাইমি ওদেজের বাসার সামনে এসে গাড়ি থামায়। ওদেজকে নামতে বলে। তারা কিছুক্ষণ গাড়িতে বসে কথা বলছিল। আর হঠাৎই সেখানে সামনে থেকে জোনাসের বাহিনী একটা গাড়ি করে বন্দুক নিয়ে তাদের সামনে চলে আসে। রাইমিরা তো একদমই হতবাক। রাইমিকে গাড়ি থেকে নামানো হয়। এরপর সেখানে জোনাসও চলে আসে। রাইমিকে বন্দুকের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে রেখে জিজ্ঞেস করে, মরার আগে কি কারণ জানতে চাস? তবে তৎক্ষণাৎ রাইমি কিছুই বুঝে উঠতে পারছিল না। তার তো কিছুই বোঝার কথাও না, সে তো আর এইসব কিছু জানে না। জোনাস তখন বলে সে সুজোর ভাই। রাইমি তো সুজোকেই চেনে না, তাই জোনাস রাইমিকে আঘাত করে। এরপর সে রাইমির কপালে বন্দুক ঠেকিয়ে বলে, সুজোকে ভালো করেই চিনিস। আমার ভাইয়ের মৃত্যুর একমাত্র কারণ হচ্ছিস তুই, আর এখন তোকে ওর কাছেই পাঠাচ্ছি। কিন্তু রাইমি তখন বলে সে তার ভাইকে চেনে না, আর এইসব ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু কে শোনে কার কথা? জোনাস বন্দুক রেখে হাতে একটা ছুরি নেয়, আর উক্ত ছুরি দিয়ে সে রাইমির গলা কেটে তাকে মেরেই ফেলে। গাড়িতে বসে ওদের এসব দেখছিল। এরপর সে গাড়ি থেকে নেমে খুবই কান্নাকাটি শুরু করে দেয়, কারণ সে রাইমিকে অনেক পছন্দ করত। স্ট্যানিওকে ছেড়ে সে রাইমির সাথে থাকতে চেয়েছিল। ওদেশ তখন গাড়ি থেকে নেমে অনেক ডাকাডাকি শুরু করে দেয়, সাথে বলে তোমাদের সবাইকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। সে অনেক চিৎকার করছিল। আর তখন পাশ থেকে জোনাসের একজন সহকারী ওদেশের মাথা বরাবর গুলি করে দেয়। ওদেশ মারা যায়। এরপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্ট্যানিওকে দেখা যায় সে মর্গ পরিষ্কার করছিল। আর হঠাৎই সেখানে ফ্রিজারে রাখা 3টি লাশ একসাথে কোনো কারণ ছাড়া ফ্রিজার খুলে বেরিয়ে আসে। এটা দেখে স্ট্যানিও একটু অবাক হয়ে যায়। সে আবার ওই লাশগুলোকে ফ্রিজারে ঢুকিয়ে নিজের কাজে আসে।
তবে তখনই একটা লাশ আবার ফ্রিজার খুলে আপনা আপনি বেরিয়ে আসে, কিন্তু উক্ত লাশটি তখন ঘাড় ঘুরিয়ে এস্টানিওর দিকে তাকিয়েছিল। আর এটা দেখে এস্টানিও কেন জানি বেশ ভয় পেয়ে যায় আর দ্রুত মর্গ থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে এস্টানিও বাসায় চলে আসে। রাস্তায় আসতেই দেখে বাসার সামনে লোকজনের বেশ ভিড়। এস্টানিও ভিড় ঠেলে সামনে এসে দেখে এইখানে তার স্ত্রী ওদেচের মৃতদেহ পড়ে আছে, তার পাশে রাইমিও মারা গেছে। এস্টানিও তার স্ত্রীকে হারাবে এটা সে বুঝতে পারেনি। তো এরপর লাশ দুটো মর্গে নেওয়া হয়। দেখা যায় স্ত্রীর লাশের পাশে এস্টানিও দাঁড়িয়ে আছে। ওদেচ তখন এস্টানিওকে বলে, তুমি আমার কথা শুনতে পাও? এস্টানিও জানায়, শুধু তোমার কথাই নয়, সব লাশের কথাই সে শুনতে পায় আর কথাও বলতে পারে, আর এর কোনো ব্যাখ্যা নেই। ওদেচের লাশ তখন বলে, আমার আর রাইমির বিষয়টা তোমাকে জানানোর জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছিলাম। এস্টানিও জানায়, তার আগে আমি তোমার এইসব কাজকর্ম জেনে গেছি, আর আমি এখন তোমাকে মরতে দেখে মোটেও দুঃখ পাইনি, তবে তোমার এমন পরিণতি হবে সেটা ভাবিনি। ওদেচ বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? এস্টানিও জানায়, এই সব কিছু আমার মাস্টার প্ল্যান করা ছিল, কিন্তু তোমাকে হত্যা করা আমার পরিকল্পনায় ছিল না, কিন্তু তোমার ভাগ্য খারাপ, তাই এমনটা হয়েছে। ওদেচ বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর এস্টানিও তার স্ত্রীর হাতে থাকা একটা আংটি আবার তার হাতে পরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে এইভাবেই দাফন করব। এরপর এস্টানিও সেখান থেকে চলে যায়। এরও কয়েকদিন পরের কথা, জঙ্গলের ভেতর পুলিশ দুটো লাশ খুঁজে পায়। লাশ দুটি বেশ কয়েকদিন ধরে এইখানে পড়েছিল। তখন সেখানে লাশের তদন্তের জন্য এস্টানিওকেও আনা হয়। এস্টানিও এইখানে আসলে দেখে এইখানে জোনাস আর তার সহকারী একজনের মৃতদেহ পড়ে আছে। এটা দেখে এস্টানিও বেশ অবাক হয়ে যায়। আর এরপর তারা ওইখানে বসেই লাশগুলোকে কাটাচাড়া করছিল। তারা লাশের পেট কেটে দেখে ভেতরে সব কিছু কেমন জানি খাওয়া অবস্থায় আছে, মানে পশুর কামড়ের দাগ। কিন্তু যদি কোনো বন্য পশু লাশগুলোকে খেত তাহলে লাশের বাইরের দেহে কোনো ক্ষত নেই কেন? ক্ষত শুধুমাত্র লাশগুলোর ভেতরেই পাওয়া যায়। এটা তো মোটেই কোনো স্বাভাবিক বিষয় নয়। এটা দেখে তারা তো বেশ অবাক হয়ে যায়। তারা লাশগুলোকে দেখছিল, আর হঠাৎই তখন জোনাসের লাশটি কথা বলে। তবে এই কথা এস্টানিও ছাড়া অন্য কেউ শুনতে পায় না। জোনাসের লাশটি তখন বলে, ওই ডাইনিটা আমাদের দুজনকেই মেরেছে, কিন্তু মরার কথা তো তিনজনের, প্রথমে তোমাকে মারা উচিত ছিল। এটা শুনে এস্টানিও বেশ ঘাবড়ে যায়। জোনাসের লাশটি তখন এও বলে, আমরা দুইজন নিরাপরাধকে খুন করেছি। আর এরপর সে বলে, ডাইনিটা ফিরে এসেছে, তোমাকে খুব শীঘ্রই মরতে হবে। এস্টানিও তো কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে এস্টানিওর বাসায় তার ছেলে আর মেয়ে ঘুমোচ্ছিল, আর হঠাৎই একটা তীব্র শব্দে এডিসনের ঘুম ভেঙে যায়। এরপর সে আস্তে আস্তে উঠে ঘরের ভেতর গিয়ে দেখে এইখানে একটা ক্লিনার মেশিন চালু হয়ে আছে। তবে অবাক করা বিষয় হলো, এই মেশিনের সুইচটি ইলেকট্রিক পাওয়ার ছাড়াই চলছে। এডিসন এটা দেখে একটু ভয় পেয়ে যায়। এরপর সে আবার রুমে এসে দেখে তার বোন জেগে গেছে। এডিসন জানায়, কোনো সমস্যা নেই, ঘুমিয়ে পড়ো। এটা বলে সে দরজা বন্ধ করে দেয়। আর তখনই হঠাৎ করেই দরজাটা আবার আপনা আপনি সজোরে খুলে যায়। এটা দেখে তারা দুজনেই বেশ ভয় পেয়ে যায়। এডিসন তখন তার বোন সিসিএকে নিয়ে উক্ত রুম থেকে বের হয়, আর তখনই আবার রুমের দরজাটি সজোরে কেউ আটকে দেয়। তখন তারা বেশ ভয়ে দুজনে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে এস্টানিও বাড়ি ফিরে দেখে ঘরের দরজা খোলা অবস্থায়। এরপর সে দ্রুত ভিতরে ঢুকে বাচ্চাদের খোঁজে, কিন্তু ঘরের ভেতর তখন সে কাউকেই দেখতে পায় না। তখনই সেখানে রাইমির মেয়ে লারা আসে। লারা এসে জানায় তার বাচ্চারা তার কাছে আছে। রাতে নাকি কেউ তাদের ঘরের ভেতর ঢুকেছিল, আর বাচ্চারা ভয় পেয়ে লারার কাছে যায়। যাই হোক, পরের দিন রাতে হাসপাতাল বেশ কিছু লাশ আসে। জানা যায় পাশে কোনো একটা জায়গায় পাহাড় ধস হয়েছে, আর এতে করে অনেক মানুষ মারা গিয়েছে। তো এইসব লাশগুলোকে মর্গে নিয়ে আসা হয়। এস্টানিও তখন কেন জানি বেশ অস্থির হয়ে যায়। দেখা যায় ওই সমস্ত লাশগুলো অদ্ভুতভাবে এস্টানিওকে ডাকে। এস্টানিও তো একদমই পাগল প্রায় অবস্থা। তো মাঝরাতে এস্টানিও কাজ শেষ করে টেবিলে বসে বিশ্রাম নিচ্ছিল। একটা পর্যায়ে সে টেবিলেই ঘুমিয়ে পড়ে। খানিকক্ষণ বাদে এস্টানিওর ঘুম ভাঙে একটা বন্ধ জায়গায়। দেখা যায় এস্টানিও শ্বাস নিতে পারছিল না, চারপাশ বেশ অন্ধকার। এস্টানিও তখন চিৎকার করে, আর তখন বোঝা যায় এস্টানিও লাশটাকে ফ্রিজারে আটকা পড়ে গেছে। সে তখন পা দিয়ে সজোরে আঘাত করে, আর একটা পর্যায়ে উক্ত ফ্রিজারের দরজাটা খুলে যায়। এস্টানিও তখন দ্রুত ফ্রিজ থেকে বেরিয়ে আসে। নিচে নামলে এস্টানিওর মুখ থেকে একটা আংটি বেরিয়ে আসে। এটা কিন্তু সেই আংটিটাই যেটা সে তার স্ত্রী ওদেচের হাতে পরিয়ে দিয়েছিল। তখন সেখানে তার সহকর্মীরাও দ্রুত চলে আসে। দেখা যায় এস্টানিও মারাত্মক ভয় পেয়ে আছে, কিন্তু সে কী করে ফ্রিজারের ভেতরে ঢুকলেও সেটা কেউ বুঝতে পারছিল না। তো এরপর এস্টানিও বাসায় চলে আসে। বাসায় তখন লারাও ছিল।
লারা দেখে স্টানিওর গায়ে প্রচণ্ড জ্বর উঠেছে, সে ঠিক নেই। এরপর সে স্টানিওকে নিয়ে শুইয়ে দেয়। ওই দিন রাতের এই ঘটনা। লারা স্টানিওর বাসায় তার বাচ্চাদের সাথে ঘুমোচ্ছে। মাঝরাতে লারার কিছু একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। এরপর সে উঠে দেখে পাশেই টিভি চলছে, আর দরজার পাশে সিসিয়া একা দাঁড়িয়ে কিছু একটা করছিল। এরপর লারা উঠে আস্তে আস্তে সিসিয়ার কাছে যায়। দেখা যায় সিসিয়া একা একটা দরজার সাথে নিজের মাথা এইভাবে ঢুকছে। লারা সিসিয়াকে ধরলেই সিসিয়া জ্ঞান হারিয়ে ফেলে। তখন দেখা যায় সিসিয়ার মুখে লাল কিছু একটা লেগে আছে। তো লারা তখন সিসিয়াকে নিয়ে শুইয়ে দেয়। লারা তখন দেখে মেঝেতে একটা লিপস্টিক পড়ে আছে। এরপর সে বাচ্চাদের কক্ষে গিয়ে দেখে ওই রুমের সিলিংয়ে উক্ত লিপস্টিক দিয়ে লেখা, তুই আমার পথের কাঁটা। এটা দেখে লারা খুবই ভয় পেয়ে যায়। ওই দিন রাতেই হাসপাতালে মর্গে একটা অদ্ভুত লাশ আসে। লাশটি বিভিন্ন টুকরোয় বিভক্ত ছিল। ডাক্তার আসার পরে স্টানিওর এক সহকারী জানান লাশটি এই অবস্থায় ছিল না। তিনি লাশটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছেন, কিন্তু লাশটি শুরুতে এমন ছিল না। স্টানিও তখন ডাক্তারকে উক্ত লাশের কিছু ছবি দেখায়। দেখা যায় লাশটি শুরুতে নিয়ে আসার সময় এমন ছিল না, কিন্তু এখন লাশটির মেরুদণ্ড নেই। দেখে মনে হয় সেটা কেউ উঠিয়ে নিয়ে গেছে। এটা তো বেশ চিন্তার বিষয়। পরের দিন সকালে স্টানিও বাসায় আসলে লারা গতকাল রাতের সব ঘটনা স্টানিওকে বলে। ওই লিপস্টিক দেখায়, সাথে বাসার সিলিংয়ে উক্ত লেখাটি দেখে স্টানিও বলে, বাচ্চারা তো এত উপরে ওঠার কথা নয়। এতে করে স্টানিও সহ লারাও বেশ হতবাক হয়ে যায়। এরপর স্টানিও বাইরে এসে তার পকেট থেকে সেই আংটিটি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর তখন এটা তার ছোট মেয়ে সিসিয়া পেছন থেকে দেখে। যাই হোক, ওই দিন স্টানিও একটা কবরস্থানে যায়। সেখানে দায়িত্বরত একজনকে সে বলে তার মনে হয় তার স্ত্রীর লাশ কেউ তুলে নিয়ে গেছে। এর কারণ হলো বিয়ের আংটি সহ তার স্ত্রীকে সে কবর দিয়েছিল, কিন্তু এখন সেই আংটি তার কাছে কী করে আসতে পারে। তাই সে তার স্ত্রীর কবরটি পরীক্ষা করে দেখতে চায়, কিন্তু ওই লোকটি তাকে এটা করতে নিষেধ করে। তো ওই রাতে সিসি আর এডিসন ঘুমোচ্ছে। একটু পরে সিসি উঠে বাইরে এসে তার বাবার ফেলে দেওয়া সেই আংটিটি খোঁজে। খানিকক্ষণ খোঁজার পরে সেটা সে পেয়েও যায়। ওই দিন রাতে স্টানিও সেই কবরস্থানে এসে তার স্ত্রীর কবরটি খুঁজছিল। একটা পর্যায়ে সে দেখে তার স্ত্রীর লাশটি ওইখানেই আছে। এরপর সে উক্ত লাশটিকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কথা বলতে চাও? বিভিন্ন সংকেত দিয়ে যাচ্ছ। এইবার আমি এসেছি, কি বলতে চাও তুমি বলো। স্টানিও তার স্ত্রীর হাত দেখে, কিন্তু তখন সেই আংটিটি ছিল না। এরপর স্টানিও বলে, জানি আমি অন্যায় করেছি, কিন্তু তার ফল আমার ছেলে মেয়ে পাবে না। দেখা যায় ওদেচার লাশটি তখন ভয়ানক রূপে দেখা যাচ্ছে। ওই লাশটি তখন বলে, কার কি প্রাপ্য সেটা তুমি বলার কে, তোমাকে ক্ষমা করার মতো নয়। এরপর স্টানিও লাশের মুখ থেকে কাপড় সরালে দেখা যায় এক অদ্ভুত বিষয়। সেখানে ওদেচার লাশ নেই, বরং সেখানে লারা শুয়ে আছে। এটা দেখে স্টানিও মারাত্মক ভয় পেয়ে যায়। আর তখনই উক্ত কবরের উপরে এক নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উক্ত নারী মূর্তি তখন স্টানিওর মাথায় সজোরে আঘাত করে, আর এরপর ওই নারী মূর্তি স্টানিওকে মাটি চাপা দিয়ে দেয়। তবে খানিকক্ষণ বাদে দেখা যায় ওই কবরের মাটির নিচ থেকে স্টানিও অনেক কষ্ট করে বের হয়ে আসে। পরের দিন পুলিশ স্টানিওকে বাসায় পৌঁছে দেয়। বাসায় আসলে মেয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু স্টানিও জানায় তেমন কিছুই নয়। তবে এডিসন তার প্রতি খুবই রেগেছিল। সে তখন বলে, তাহলে পুলিশ তোমাকে কেন নিয়ে আসবে? তুমি আসলে একটা গুন্ডা, খারাপ লোক। সবাই বলাবলি করছে আমার মাও নাকি খারাপ, আর এখন আমার বাবাও ক্রিমিনাল, এতে কোনো সন্দেহ নেই। স্টানিও তখন তার ছেলেকে ধরার জন্য হাত বাড়ায়। তবে অদ্ভুতভাবে দেখা যায় তার ছেলে তখন পেছনে ছিটকে পড়ে যায়। মনে হচ্ছে স্টানিওর হাতে কোনো পাওয়ার বা অদৃশ্য শক্তি বলে এডিসনকে ছিটকে ফেলে দেয়। আর এটা নিয়ে স্টানিও বেশ অবাক হয়ে যায়। ছেলে মেয়ের মন খারাপ দেখে স্টানিও পরের দিন তার বাসায় একটা পার্টির আয়োজন করে। তার সকল বন্ধুদের সাথে পাড়া প্রতিবেশীদেরও উক্ত পার্টিতে ইনভাইট করা হয়। তো সিসি আর এডিসন এতে খুবই খুশি। তাদের সকল বন্ধুরা এই পার্টিতে আসে, তারা খেলা করে, অনেক মজাও করে। স্টানিও তার ছেলের জন্য একটা গিফট এনেছে। গিফট দেখে তো এডিসন খুবই খুশি। তো এরপর এডিসন সবার সামনে উক্ত গিফট বক্সটি আনবক্সিং করে। প্যাকেট খুললেই সবাই মারাত্মক ভয়ে কেন জানি থমকে যায়। স্টানিও এসে দেখে উক্ত প্যাকেটের ভেতর মানুষের মেরুদণ্ড রাখা। এটা থেকে তারা সহ সবাই বেশ ভয় পেয়ে যায়। তো ওই দিন রাতেরই ঘটনা। সিসি আর এডিসন ঘুমোচ্ছে। স্টানিও বসে টিভি দেখছিল। হঠাৎই টিভি ফ্লিকারিং করে বন্ধ হয়ে যায়। আর তখনই স্টানিও বাসার ভেতর থেকে কিছু একটা শব্দ শুনে সেই দিকেই যায়। তখন সে মেঝেতে একটা কাচের জিনিস ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে। স্টানিও ঘরের ভেতর ঢুকতে গেলে কিছু একটা তার আঘাত লাগে।
তখন সে দেখে রুমের ভেতরে কেউ তার দিয়ে রেজার লাইনের মতো করে এইভাবে বেঁধে রেখেছে, মানে সারা ঘর তার দিয়ে এইভাবে বেঁধে রাখা হয়েছে। তখন সে তার বাচ্চাদের রুমের সামনে ওদেজকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর ওদেজ বাচ্চাদের রুমের ভেতর ঢোকে। স্টানিও তখন খুবই চিৎকার করে। ওই তারের ভেতর থেকে সে সামনে এগোয়। সে ওই তারের জন্য সামনে যেতে পারছিল না, শরীর কেটে যাচ্ছিল। এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে স্টানিও উক্ত তারের ভেতর থেকে বাচ্চাদের রুমের ভেতর ঢুকে দেখে এই অবস্থা, বাচ্চারা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রুমে ঢুকে সে তখন চিৎকার করে, কিন্তু তখনই আবার দেখা যায় বাচ্চারা তার বাবাকে থেকে ভয়ে চিৎকার করে উঠে বসে। এরপর তারা চিৎকার করে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন স্টানিও মর্গে আসে, একা বসে আছে, আর হঠাৎ করেই মর্গের লাইট বন্ধ হয়ে যায়। একটু পরে স্টানিও শুনতে পায় মর্গের ভেতর থেকে তার নাম ধরে কেউ ডাকে। স্টানিও টর্চ অন করে আস্তে আস্তে মর্গের ভিতরে যায়। সে হাঁটছে, আর তখনই একটা কক্ষের দরজা আপনা আপনি খুলে যায়। স্টানিও তখন উক্ত কক্ষের ভেতর ঢোকে, আর এইখানে ঢুকে সে দেখে একটা বোতলের ভেতর ওদেচের মাথা কেমিক্যালে ডুবানো অবস্থায়। তখন সে ওদেচের ওই মাথার কাছে জিজ্ঞেস করে, তুমি কি চাও? উক্ত ওদেশ তখন বলে, লারাকে তার হত্যা করতে হবে, আর ওকে হত্যা করলে আমি চলে যাব, আর যদি তাকে হত্যা না করো তাহলে আমি আমার বাচ্চাদের আমার কাছে নিয়ে যাব। এরপর ওদেজকে আর দেখা যায় না। ওই দিন রাতেরই ঘটনা। রাতে লারা বাচ্চাদের সাথে ঘুমোচ্ছে। একটু পরে দেখা যায় এডিসন উঠে তার বোন সিসিয়াকে ডেকে নিয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার দেখা যায় পাশেই এডিসন ঘুমোচ্ছে। এডিসন সিসিয়াকে নিয়ে রান্নাঘরে আসে। এরপর সে সিসিয়াকে একটা ফাঁকা জায়গা দেখায়। সিসিয়া তখন ওই ফাঁকা জায়গার কাছে আসলে হঠাৎই তার মাথা ধরে কেউ টান দেয়। সিসিয়া তখন প্রচণ্ড ভয়ে চিৎকার করে। এরপর লারা আর এডিসন এসে সিসিয়াকে ওই জায়গা থেকে টেনে বের করে আনে। পরের দিন লারা জানতে পারে তার মা হসপিটালে থাকা অবস্থায় মারা গেছেন। তো লারা স্টানিওকে নিয়ে হাসপাতালে আসে। লারা তার মায়ের পাশে বসে কান্না করে। স্টানিও পাশেই ছিল। তখনই লারার মায়ের লাশটি স্টানিওর সাথে কথা বলে। সে বলে তার মেয়ের কাছ থেকে তাকে দূরে থাকতে, কারণ সে জানতে পেরেছে সে অভিশপ্ত, আর লারাকে হত্যা না করা পর্যন্ত তার স্ত্রী তাকে ছাড়বে না। এরপর স্টানিও বাসায় এসে তার স্ত্রীর থাকার সকল জিনিসপত্র এক জায়গায় করে, আর এরপর তাতে আগুন জ্বালিয়ে দেয়। যাই হোক, পরের দিন লারা স্টানিওর বাসায় এসে ঘর গুছোচ্ছিল। তখন সে একটা পুতুলের গলায় ওদেচের সেই আংটিটি দেখে। এরপর সে সেটা নিজের হাতে পরে নেয়। রাতে স্টানিও মর্গে একটা লাশের কাজ করছিল। তখন তার কাছে লারার ফোন আসে। তো লারা জানায় সে যেন এখনই দ্রুত বাসায় আসে, এইখানে খারাপ কিছু ঘটেছে। ফোন পেয়ে স্টানিও দ্রুত বাসায় চলে আসে। বাসায় এসে দেখে লারা বাসায় একা, আর তখন সে স্টানিওর সাথে ইন্টিমেট হতে চায়। স্টানিওকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। এরপর লারা তার শরীরের উপর উঠে পড়ে। তবে খানিকক্ষণ বাদে দেখা যায় এইখানে আর লারা নেই, বরং লারার মুখ ভয়ঙ্করভাবে ওদেচের মুখে পরিণত হয়। এটা দেখে স্টানিও খুবই ভয় পেয়ে যায়। লারা তখন একটা ছুরি হাতে নিয়ে নিজের শরীরের উপর বারবার আঘাত করে আর ভয়ানকভাবে হাসে। এরপর সে ছুরিটি স্টানিওকে সাধে আর বলে, ওকে খুন করো, নাহলে এইখানে সবাইকে আজ মেরে ফেলবো। মানে লারার শরীরের ভেতর ওদেচের আত্মা ঢুকে গেছে। এখন উক্ত ছুরি দিয়ে লারা স্টানিওকে আক্রমণ করে। একটা পর্যায়ে লারা স্টানিওকে নিচে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে। তবে তখনই পেছন থেকে সিসি এসে বলে, বাবাকে ছেড়ে দাও। তখন এডিসন দ্রুত এসে লারার ওপর ঝাঁপিয়ে পড়ে। তো লারা তখন এডিসনকে নিচে শুয়ে তার গলায় পা দিয়ে চেপে ধরে রাখে। লারা খুবই ভয়ানক হয়ে গেছে। স্টানিও তখন উক্ত ছুরিটি লারার হাতের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর সে বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালাতে গেলে দেখে দরজা বন্ধ। উপায় না দেখে তারা তখন একটা ছোট জায়গায় লুকিয়ে পড়ে। এরপর তারা উক্ত বাড়ির বেসমেন্টে চলে আসে। অন্যদিকে লারাকে দেখা যায় সে ছুরিটি উঠিয়ে স্টানিওকে খুঁজতে থাকে। এক পর্যায়ে লারা বেসমেন্টের দরজা ভেঙে ওই জায়গায় চলে আসে। এরপর সে স্টানিওর উপর আক্রমণ করে। এইভাবে কিছুক্ষণ লারা আর স্টানিওর ভেতর ব্যাপক তোড়জোড় চলে। তো তখন স্টানিও লক্ষ্য করে লারার হাতের আঙুলে ওদেচের উক্ত আংটিটি পরা। এরপর স্টানিও কায়দা করে লারার হাত থেকে উক্ত আংটিটি বের করে নেয়। তো এরপর লারা খানিকক্ষণ চুপ থাকার পরে সে স্বাভাবিক হয়। সে তখন বলে, আমার কি হয়েছিল আর আমি এইখানে কেন? বাচ্চারা তখন লারার কাছে আসে। স্টানিও তখন বলে, ওদেচ এইখানে এসেছিল আর ও তোমার ভেতরে ভর করেছিল। কিন্তু লারা এটা বিশ্বাস করতে চায় না। সে স্টানিওকে দোষী ভাবে। তো তখন ওইখানে জানালায় ওদেচকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে তখন তার খুনের বিচার চায়। আর স্টানিও তখন লারাদের বলে, আমি ওদেচ আর আইমিকে খুন করেছি, এখন আমার কোনো ক্ষমা নেই। এরপর সে ওদেচকে বলে, আমিই দোষী, আর এর ফল আমিই ভোগ করব,
আমি এখন তোমার জগতে চলে যাব। এরপর সে উক্ত আংটিটি নিজের হাতে পরে নেয়। আর তখন ওদেজ সজোরে চিৎকার করে। এরপর স্থানীয় বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। তখন সে দেখে তার সামনেই ওদেজ দাঁড়িয়ে। স্থানীয় বলে, চলে যাই। এরপর সে রাস্তা দিয়ে হাঁটে, আর তার পেছনে সকল লাশগুলো এক এক করে বেরিয়ে তার পিছু হাঁটতে শুরু করে। মানে সে এখন মৃতদের সাথে যাচ্ছে তার পাপের ফল ভোগ করতে। আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।